নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি লেখিকা প্রতিভা বসুর রাঙা ভাঙা চাঁদ। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের জন্য আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ উপন্যাসের দ্বিতীয় পর্ব। ততক্ষণে সূর্যের সোনার আলো ছড়িয়ে পড়ল দিক বিদিকে। রোদের নরম তাপ আরাম দিল পিঠে। বিছানার আলস্য ছেড়ে উঠে পড়ল সব। সংসার সচল হল। সবচেয়ে প্রথম দুধের বালতি হাতে দিনুগোয়ালাকে দেখা গেল সরু রাস্তার মধ্যে। তারপর রেজাউল করিমের ছোট ছেলেটা ঘুন্টি টুনটুন করতে করতে ছাগল নিয়ে চলে গেল। মণ্ডলরা বেরুল লাঙল নিয়ে। রাধু দাসী সারা গায়ে কাপড় মুড়ে নাক ঢেকে ঠিকে কাজে বেরুল। ডিমওয়ালি বেরুল ডিম নিয়ে, শাকওয়ালি শাক নিয়ে। সংসারের চাকা ঘুরতে আরম্ভ করল। মহামায়া তাকিয়ে থেকে বাড়ির দিকে পা বাড়ালেন। বললেন, এসো আমার সঙ্গে। ভীরু ভীরু চোখে এদিক ওদিক তাকিয়ে মহামায়াকে অনুসরণ করল কুসুম। অন্দর বাড়ির অংশটুকু দেওয়াল ঘেরানো। দরজা দিয়ে ভিতরের উঠোনে এসে সে একটু দাঁড়াল। বড় বড় চোখে অবাক হয়ে বাড়িটা দেখতে লাগল। মনে মনে ভাবল, এটা কোনো রাজার বাড়ি না তো, ইনি বোধহয় একজন রানীমা। কোনো দালান কোঠাওয়ালা ভালো বাড়ি সে কোনোদিন দেখেনি। তাদের ঘরে সব ঘর আর ঘর, তুষের চাল, মাটির বেড়া। বড়লোকদের টিনের চাল, দরমার বেড়া। কায়েতপাড়ায় পাশবাড়ি আছে বটে দু একখানা, তার ভিতরে কুসুম ঢোকেনি কোনোদিন। সুতরাং তার চোখে এই বাড়িটা রাজবাড়ি ছাড়া আর কিছু মনে হল না। বাড়িটি মহামায়ার শ্বশুরের আমলের। নিজের পুরনো পৈতৃক বাড়িতে খুড়শ্বশুর আছেন। তাঁর শ্বশুর সেখান থেকে আলাদা হয়ে নিজেই এই বাড়ি তৈরি করেছিলেন। দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি বন্টনের সময় তিনি পছন্দ করে নারকেল সুপুরির ঘেরা এই আম কাঁঠালের বাগানটি নিয়ে বিনিময়ে বাড়ির সত্ত্ব লিখে দিয়েছিলেন ছোট ভাইকে। সকলে তাকে বোকা বলেছিল। অট্টালিকা ফেলে অরণ্য, বোকা বলবে না তো কি। বিষয় বুদ্ধিতে খুড়শ্বশুর তাঁর শ্বশুরের চাইতে অনেক বেশি পাকা ছিলেন। এক কথায় বাগানের অংশ লিখে দিয়ে তিনি নিশ্চিন্ত হলেন। একটি মাত্র ছেলে আর স্ত্রী নিয়ে প্রথমে শ্বশুর একখানা টালির বাংলো বাড়ি তৈরি করে উঠে এলেন এখানে। বাগবাগিচা জঙ্গলাকীর্ণ ছিল, কিন্তু এই বাগানটি তখনও সযত্নে রক্ষিত হতো। সেই সময় ফুল বিক্রির ব্যবসা ছিল তাঁদের। সার কিনে মালি খাটিয়ে যত খরচ করে ফুল ফোটানো হতো, শেষের দিকে আয় তো দূরের কথা, তার অর্ধেক খরচও ফুল থেকে উঠে আসত না সংসারে। সকলেরই চক্ষুশোল হয়ে উঠেছিল এই বাগানটি। কিন্তু শ্বশুর রাজেন্দ্র সুন্দর চৌধুরী লেগে থাকতেন বাগানের পিছনে। এখানকারই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় মাস্টার ছিলেন তিনি। সাত্ত্বিক জীবন ছিল, লোভ ছিল না, মোহ ছিল না, শুধু শখ ছিল এই বাগানের। তিনি অঙ্কের মানুষ ছিলেন। এক সময় একটি পাটিগণিত লিখে নাম করেছিলেন প্রচুর, কিন্তু আয় করতে পারেননি কিছু। নিজের টাকা ছিল না। বন্ধুর নাম নিজের নামের সঙ্গে যুক্ত করে নিয়ে তাঁর সাহায্যেই বার করেছিলেন বইটি। শেষ পর্যন্ত বন্ধু ঠকালো, একটি পয়সা দিল না, অথচ একটা সময় হাজার হাজার কপি বিক্রি হয়েছিল সেই বই। না, তা নিয়ে কখনো দুঃখ করেননি তিনি। তার টাকার জন্য শোক হয়নি কোনোদিন, হয়েছিল বন্ধু শোক। বন্ধুকে ভালোবাসতেন। তার অধঃপতনটাই তাকে মর্মাহত করেছিল, তার বিচ্ছেদটাই তাকে আহত করেছিল। পরিবার বড় ছিল না, খরচের বাহুল্য ছিল না। পৈতৃক বিত্ত হিসেবে তামা কাঁসা পিতলের অধিকারের বদলেও তিনি ভাইয়ের কাছ থেকে সামান্য নগদ টাকা ধরে নিলেন। বাজারের মধ্যে একটি বড় মনোহারীর দোকান ছিল, সে অধিকারও এভাবেই ছেড়ে দিলেন তিনি। তারপর ধীরে ধীরে সেই নগদ টাকা দিয়ে
নিজের মনোমতো ভঙ্গিতে এই বাড়িটি তুললেন। বড় বড় ঘর, বড় বড় জানালা আর দামি সিমেন্টের মেঝে। দোতলায় 3খানা ঘর, একতলায় 3খানা ঘর। দোতলায় জাফরি কাটার রেলিংওয়ালা বারান্দায় কাঁচ ঢাকা জানালা, খুলে দিলে সারা আকাশ এসে ঘরে লুটোয়। সেই জাফরি কাটার রেলিংওয়ালা বারান্দায় তাকিয়ে কুসুম অবাক হয়ে গেল। স্বর্গের মতো সুন্দর লাগলো তার। আধো কৌতূহল আর আধো ত্রাস নিয়ে মনোযোগী দৃষ্টি ফেলে সে দেখতে লাগলো সব। কুয়োতলা দেখল, ডালপালা ছড়ানো বেঁটে পেয়ারা গাছটা দেখল, দালান সংলগ্ন টানার রান্নাঘর দেখল, রান্নাঘরের বাঁধানো উনুন দেখল। সবই তার কাছে বিস্ময়ের বস্তু বলে মনে হতে লাগল। কিন্তু লোকজন কই? কেউ কি থাকে না? মনে মনে ভাবল কুসুম, এমন নির্জন নির্জন ভাব কেন? তবে কি ইনি একাই থাকেন? তাহলে কিন্তু বড়ই ভালো হয়। আবার কে কেমন হবে কে জানে। ইনি ভালো, খুব ভালো, খুব সুন্দর। মুখের দিকে তাকিয়ে তাকিয়ে চোখ ফেরে না। অবশ্যই একটু একটু ভয়ও করছে। কিন্তু কি নরম কথা। মা, হ্যাঁ ঠিক মা। যেরকম মা মনে মনে কতদিন কল্পনা করেছে কুসুম, ঠিক সেই মা। মা ডাকতেই মন ভালো হয়ে গেল। একটুও বকলেন না তাকে। আদর করে ঘরে নিয়ে এলেন, আশ্রয় দিলেন। এই দুঃখের কথা তো তার বাপও শুনেছিল। কই, সে তো থাকতে দিল না তাকে। কিন্তু কিন্তু কুসুমের চোখে ভয়ের ছায়া পড়ল। কেন নিয়ে এলেন? কি করবেন? ধরে রেখে খবর পাঠিয়ে দেবেন ওদের কাছে? হঠাৎ রঙ্গেশ্বরী দিদির কথা মনে পড়ে গেল। সারা সংসারে ওই একটা মানুষ, যে তাকে একটু মিষ্টি কথা বলতো, বোনের মতো আদর করত, চুল বেঁধে দিত ফালা ফালা বেনি করে। স্বামী যখন তাকে মারত, টেনে নিয়ে যেত, রেগে গিয়ে বকতো দেওরকে। বলতো, হ্যাঁ গা যুধিষ্ঠির ঠাকুরপো, তোমার কি হৃদয় বলে কিছু নেই? এমন সুন্দর এমন ঠান্ডা মেয়েটাকে এই রকম করে পিটোতে তোমার পানে লয়? যুধিষ্ঠির মুখ ভেঙচে দিত তাকে। যাও যাও, পরের হয়ে আর সাউখিরি কইতে হবে না তোমাকে। আমি তোমার দোজবর তারু কৈবত্য নই যে বউয়ের পা চাটা হয়ে পড়ে থাকবো। আমি পুরুষ, মরদের বেটা মরদ। বউকে পিটিয়ে সিধে না করলে যে তোমার মতো মাথায় চড়বে। তা ঠিক, রঙ্গেশ্বরী দিদির স্বামী দোজবরই ছিল। তাতে কি, কি ভালো ছিল। রঙ্গেশ্বরী দিদিকে কোনোদিন মারত না, আর ওই জন্যে কাদুবালা দেখতে পারত না বউকে। বলতো, আমার ছেলেকে তুই তুক করেছিস। রঙ্গেশ্বরী যখন বিধবা হলো, ছেলের জন্য কাঁদবে কি? এবার যে বিধবা বউকে ইচ্ছে মতো মারধর করতে পারবে, সেই সুখেই ছেলের শোক ভুলে গেল সে। আহা, কিভাবে মারা গেল তারু ভাসুর। ধান ক্ষেতের আল বেয়ে গান গেয়ে গিয়ে আসছিল, সাপের মাথায় পা পড়ে গেল। সাপ কি তখন ছাড়ে? তখনই দংশন করে নীল বিষ ঢেলে দিল। আছড়ে পড়ে কি কাঁদন কাঁদল রঙ্গেশ্বরী দিদি। 3 মাস পেট তখন। তারপর এই তো 4 মাস কেটেছে, এর মধ্যেই মেরে ফেলল মানুষটাকে। কুসুম জানে, সব জানে, খবর কিছুই চাপা নেই। রঙ্গেশ্বরী দিদির সতীনের 7 বছরের ছেলেটা সব দেখেছে। তার ঠাকুমা যে হাতের জাঁতি ছুঁড়ে মেরেছে, তা সে উঠোনে দাঁড়িয়ে দেখেছে। চুপে চুপে ঠাকুমাকে লুকিয়ে ছেলেটা বন্ধুর কাছে দুষ্টুমি করতে গিয়েছিল। ভেবেছিল যেমন লুকিয়ে গেছে তেমনি লুকিয়েই শুরুত করে ঘরে ঢুকে পড়বে। মাকে ভয় পেত না সে। সৎমা হলেও রঙ্গেশ্বরী নিজের ছেলের মতো যত্ন করত। সেও মাকে ভালোবাসত। ভয় পেত ঠাকুমাকে। বাঘের চেয়ে, জমের চেয়ে বেশি ভয় পেত। ছোট বোন দুটোকে কোলে কাঁখে নিত সে। ঠাকুমা যখন মাকে কষ্ট দিত, কষ্ট পেত। সে দেখেছে, উঠোনের কোণে দাঁড়িয়ে সে যখন ঠাকুমার চোখে ধুলো দিয়ে ঘরে ঢুকবার চেষ্টা করছিল, সেই সময় এই ব্যাপার। সব কথা সে তারপর চুপে চুপে এসে কুসুম কাকিকে বলে দিয়েছিল। ভাবতে প্রাণটা আঁতকে উঠল কুসুমের। ছেলেটা বলেছিল রঙ্গেশ্বরী দিদির কপাল কেটে গিয়ে রক্ত ছুটছিল।
সেই রকম রক্ত তো সে তার শাশুড়ির কপাল কেটে দিয়েও ছুটিয়ে দিয়ে এসেছে। তবে কি সেও? না না, হতে পারে না, কখনো না। ভিতরে ভিতরে শিউরে উঠল কুসুম, দাঁতে দাঁত লেগে এলো। হতে পারে না, পারে না। কিন্তু হতেও তো পারে। কুসুম তো জানে না কিছু। কুসুম তো তারপরে আর তাকায়নি, শুধু রক্তে ভেসে যেতে দেখেছে মুখটা, পড়ে যেতে দেখেছে মাটিতে। সহ্য শক্তি হারিয়ে ফেলেছিল সে। পোড়ার যন্ত্রণায় সে দিক বিদিক হারা হয়ে গিয়েছিল। আর হাত ছাড়াবার জন্যই সে সম্মুখে যা পেয়েছিল ছুঁড়ে মেরেছিল, তারপর পালিয়েছিল। কিন্তু মেরে ফেলেছে বলে পালায়নি, ওদের হাত থেকে নিস্তার পেতে পালিয়েছিল। যদি জানতো মরে গেছে, দাঁড়িয়ে থাকত। হ্যাঁ, দাঁড়িয়ে থাকত। পুলিশের আশায় দাঁড়িয়ে থাকত। বুক ফুলিয়ে বলতো, হ্যাঁ আমি মেরেছি, ফাঁসি দাও আমাকে, আমাকে এখান থেকে নিয়ে যাও, তার বদলে আমি সব সইতে পারবো। কিন্তু তখন তো মনে হয়নি এ কথাটা। বিদ্যুতের মতো এই মাত্রই তার চমকে উঠেছে চিন্তায়। হেমন্তের ঠান্ডা, হু হু করে একটা হাওয়ার ঝাপটা এলো উত্তর দিক থেকে। ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে গিয়েছিল। মহামায়া ধীরে ধীরে থামওয়ালা বারান্দায় এসে থামলেন। জিজ্ঞেস করলেন, তোমার বয়স কত? প্রশ্ন শুনে খামোকা আঁতকে উঠল কুসুম। কেন জানি বুকের ভিতরটা গুড়গুড় করে উঠল। মহামায়ার মুখের দিকে তাকিয়ে থতমত খেয়ে বলল, বয়স? সে তো জানি নে মা। নিজের বয়স জানো না? হ্যাঁ জানি। তাহলে জানি নে বলছো কেন? আমি মিছে বলিনি। স্নেহার্দ্র চোখে তাকিয়ে মহামায়া হাসলেন। মিছে কথা কেন বলবে? আমি বলছিলাম কি, কুসুম জিভ দিয়ে ঠোঁট চাটল। হুই, যে বছর আমার বড় খুড়ার এন্তেকাল হলো, মাঘের শেষে বৃষ্টি নেমে খুব ভালো ধান হলো, আমার বেদবা খুড়িকে খেইদে দিয়ে আমার বাপ ভেন্ন হয়ে আরো দুটো বলদ কিনে নিয়ে এলো। সেই বছর তুমি জন্মেছ না? ঠিক ঠিক গোমা, এককেলে ঠিক। আর বিয়ে হলো কোন বছর? হুই, যে বছর বড় পিসির বড় মেয়েটাকে তার স্বামী পরিত্যাগ করে আবার একটা বিয়ে করলো। বড় পিসের স্বপ্নাদ্য মাদুলি পেল, আমার ছোট ভাইটা জন্মেই মরে গেল, মার সুতিকে হলো। সেই বছর তোমার বিয়ে হলো। কেমন? ঠিক মা, ঠিক। তুমি না বলতে সব বুঝে ফেলো। ওই বড় পিসেই আমার সম্বন্ধ ঠিক করছিল। বরের অনেক বয়স ছিল গো, অনেকদিন বিয়ে করবে না করে শেষে আমাকে পছন্দ করলো। সবাই জানতো পাত্তর ভালো না, পাত্তরের মা ভীষণ আগি। তাহলে আর কি হবে? আমার বাপের যে ধার ছিল, টাকা পেলে আর বিয়ে দিলে, তা কি হবে? সবই অদৃষ্ট। খিদে পেয়েছে? কুসুম চোখ নত করল। সারা রাত ছুটে ছুটে খুব কষ্ট হয়েছে। কুসুমের চোখ আরো নত। পিঠেও নিশ্চয়ই খুব যন্ত্রণা হচ্ছে। এবার কুসুমের চোখ ছলছলে হলো। তাহলে যাও, পুকুর ঘাটে গিয়ে মুখ হাত ধুয়ে এসো, কাপড় ছেড়ে নিয়ে খাবে। আমি তোমার পোড়া জায়গাটাতে ওষুধ লাগিয়ে দেব। কিন্তু আমার যে আর কাপড় নেই মা। আমি দেব। আহ্লাদে ঝলসে উঠল কুসুম। কৃতজ্ঞতায় গলে গিয়ে আরো একবার পা ছুঁতে গিয়েছিল। মহামায়া দিলেন না বলে মেঝের ধুলো চাটল। মহামায়ার সবই থান কাপড়। কি দেবেন কুসুমকে? খুঁজে পেতে সোমেনের একটা নকশিপার ধুতি বার করে দিলেন। এমনিতে আছে খালি গায়ে, কিন্তু মহামায়ার চোখে সেটা সহনীয় নয়। নিজের একটা ঢলঢলে ব্লাউজও দিলেন সঙ্গে, পুরনো পেটিকোটও দিলেন একটা। কুসুম একসঙ্গে এত জিনিস পেয়ে খুব খুশি হল। ব্লাউজ তারও আছে, তার বাপ দিয়েছিল বিয়ের সময়। একটা নয়, দুটো। গোলাপি পেটিকোটও আছে একটা। শাশুড়ি পরতে দেয় না, বিবি হয়ে যাবে বলে। অমনি শাড়ি পরতে কুসুমের লজ্জা করে, তাই পুরনো কাপড় দিয়ে নিজের হাতে একটা পেটিকোট সেলাই করে নিয়েছে। এখন সেটা শতচ্ছিন্ন। তার লাল রঙের গোলাপ ফুল আঁকা টিনের সুটকেসে আরো অনেক শৌখিন জিনিস আছে বিয়ের সময়কার। গন্ধ তেল, পমেটম, মাথার প্রজাপতি ক্লিপ, ময়ূরকণ্ঠী রঙের একটা শাড়ি।
কিন্তু কিছুই কাজে লাগে না তার। শাশুড়ি চাবি দিয়ে রেখে দেয়। তা দিক, খাওয়া পড়ায় আর স্বাদ নেই কুসুমের। সত্যিই কোনো শখ নেই, বেঁচে থাকতেও ইচ্ছে করে না তার। আজকে এই বাড়ির এই মায়ের ব্যবহারে তার হাত থেকে ধোপদুরস্ত পরিষ্কার জিনিসগুলো নিতে নিতে হঠাৎ যেন কেমন কান্না পেয়ে গেল। সবকিছুই অন্যরকম লাগলো। ছেলেবেলাকার দু একটা টুকরো টাকরা সুখ স্মৃতি উথলে উঠল বুকের মধ্যে। এই রকম গঞ্জ শহরেই তার মামার বাড়ি ছিল। ট্রেনে চড়ে একবার গিয়েছিল সেখানে মায়ের সঙ্গে। ধু ধু মনে পড়ে, কেননা বড় হতে আর যায়নি। তার নিজের বাপের ঘরের চেয়ে, স্বামীর ঘরের চেয়ে মামাদের ঘর অন্যরকম ছিল। মামারা সব কলকারখানায় কাজ করত। মামিরা সাজত, গুজত, হাসত, সিনেমা দেখত। তাদের দেখে অবাক লাগতো কুসুমের, ভালো লাগতো। মামিরা তাকেও সাজিয়ে দিত আদর করে, চোখে কাজল পরিয়ে দিত, কপালে খয়েরের টিপ দিয়ে দিত। মাকে বলতো, ঠাকুরজি, তোমার মেয়েকে তোমাদের ঘরে মানায় না। শেষে একদিন শুনল তারা বড়লোক হয়ে কলকাতা চলে গেছে। কুসুমের মা যখন মারা গেলেন, বড় মামা এসেছিলেন। সুন্দর দেখতে, পরনের ধুতি পরিষ্কার, গায়ে লম্বা পীড়ন। 9 বছরের কুসুমকে তিনি আদর করেছিলেন। নিয়ে যেতে চেয়েছিলেন, বাপ দিলেন না। কেমন করে দেবেন? ঘর দেখবে কে? বাপকে রান্না বান্না করে দেবে কে? আর মেয়ে গেলে খালি ঘরে থাকবেনই বা কি নিয়ে? তাছাড়া মামাদের পছন্দও করতেন না বাপ। মামাদের নাকি জাত গেছে, মামিদের সঙ্গে মিশলে স্বভাব খারাপ হয়ে যাবে। মনে আছে, মা যখন বাপের বাড়ি যাবার জন্য কাঁদত, বাবা দিতেন না, ধমকাতেন আর এইসব বলতেন। যদি সেই সময় মামার সঙ্গে যেতে পারত কুসুম। এসব কথা কবে ভুলে গিয়েছিল, কিন্তু আজ সব মনে পড়ে গেল। মনে পড়ে কেমন কষ্ট হলো। তির্যক দৃষ্টিতে কুসুমকে দেখছিল নিবারণ। সরে যেতেই ভুরু কুঁচকে বলল, বৌমা, এ আবার কাকে জোটালে বলো দেখি? তোমার পুষ্যির যন্ত্রণায় তো আর পারা যায় না। ঈষৎ অপ্রস্তুতভাবে হাসলেন মহামায়া। বললেন, মেয়েটা বড় সুন্দর না নিবারণ? তা তো বুঝলাম, কিন্তু এলো কোথা থেকে, আর কখনই বা এলো? কি কষ্ট পেয়ে যে এসেছে। এত খবরই বা জানলে কখন? চেনো নাকি? না না, চিনব কোথা থেকে? মালির দাওয়ায় পড়েছিল, তাই। দেখে দুঃখ হলো, বুঝেছি। বুড়ো মুখে স্নেহের লাবণ্য ছড়িয়ে হাসল নিবারণ। তা সকলের দুঃখের বোঝা তো তুমি বইতে পারবে না বৌমা, আবার ঠকবে। মহামায়া মাথা নেড়ে বললেন, এই মেয়েটা দেখো, খুব ভালো হবে। ভালো হলেই ভালো, শেষে যেন আবার আফসোস করতে না হয়। না না, হারুর কথাটা একটু মনে রেখো। কিছুই ভুলিনি। মহামায়া হাসলেন। তা তুমি আমাকে যতই বকো নিবারণ, একে আমি কিছুতেই কিছু বলতে পারবো না। মুখের দিকে তাকালেই তো মন গলে যায়। সামান্য একটু আশ্রয় চায়, তাও তুমি দিতে বারণ করবে আমাকে? তা দাও, আমার আর আপত্তি কি। ভালো হলে বরং সুবিধেই। একা একা থাকো, মেয়েটা কাছে কাছে ঘুরবে। উনুনে হাওয়া করতে বসল নিবারণ। বছর 2 আগে মহামায়া এই বয়সের একটা ছেলেকে ঠিক এমনি করেই দুঃখের কথা শুনে ডেকে এনেছিলেন বাড়ির ভিতরে। তার জামা কাপড়, বই, স্কুল, মহামায়া একেবারে উঠে পড়ে লেগে গিয়েছিলেন তাকে মানুষ করে তুলতে। আর সেও সেই সুযোগে একদিন চুরি করে পালালো। বেশ ভালো হাতেই চুরি করল। এই বিশ্বাসঘাতকতায় খুব কষ্ট পেয়েছিলেন তিনি, কিন্তু আজ সেই কষ্টের কথা মনে পড়ল না তাঁর। এক ফোঁটা অবিশ্বাস হল না। নিবারণের কথায় উৎসাহিত হয়ে বললেন, ঠিক বলেছ, এই বয়সের এমন একটা সুন্দর মেয়ে ঘরে দুয়ারে ঘুরলেও ভালো লাগে। ওকে আর আমি ওই দুঃখের মধ্যে যেতে দেব না কোনোদিন। বড্ড কষ্ট পেয়ে এসেছে, আর যেন কখনো সে যন্ত্রণা ওর ভোগ করতে না হয়। বুঝলে নিবারণ, 4 পা থাকলেই পশু হয় না, 2 পায়ের মানুষেরাও তাদের চেয়ে কম না।
রাশভারী চালে ছোটু এসে দাঁড়ালো। ওই লড়কিটা কে মা? ও থাকবে এখানে। থাকবে? কি করবে? কি আবার? আমার লাগে না? তোমাদের কি আমি সবসময় হাতের কাছে পাই? তা দাদা বাবুকে বিয়ে লাগিয়ে দাও না, পরের লড়কি ঘরের লড়কি হয়ে যাবে। তা বলে যাকে তাকে এনে তুমি আবার ফ্যাসাদ করবে নাকি? একটু রাগ করলেন মহামায়া। ফ্যাসাদ আবার কি করব? ওইটুকু একটা মেয়ে আবার আমাকে কি ফ্যাসাদে ফেলবে? কেন, হারু কি ফেলেনি? তুমি বলছো, আমি বলিনি। একটা গৃহস্থ ঘরের মেয়ে, গৃহস্থ ঘরের বউ, সে কেন হারুর মতো হতে যাবে? সেটাকে ভি তুমি এই বলেছ, শেষে কত টাকার গয়না নিয়ে পালালো। থাক থাক, সেসব থাক। কুসুমকে আসতে দেখে ছোটুকে থামিয়ে এগিয়ে এলেন মহামায়া। মুখ ধুয়ে এসেছে কুসুম, পরিষ্কার কাপড় পরে এসেছে, শুধু এইটুকু যেন বর্ষার জল পেয়ে ফুল ফুটে উঠেছে একটা। চোখ ভরা হাসি নিয়ে মহামায়ার কাছে এসে দাঁড়ালো। পুকুরে অনেক পদ্ম আছে মা, যখন দুপুরে সাঁতার কাটতে নামবো তুইলে নিয়ে আসবো তোমার জন্য, কেমন? সাঁতার জানো তুমি? হ্যাঁ, সব সাঁতার জানি। চিত সাঁতার, ডুব সাঁতার, মাছরাঙা। তুমি যদি বলো আমি এখনই নামতে পারি, নামবো? থাক, এখনই ওসবে দরকার নেই, খেয়ে নাও আগে। খাবার কথায় একটু লজ্জা হলো কুসুমের। সে মুখ নিচু করল। এই লজ্জাটুকু মহামায়া উপভোগ করলেন। এত ভালো লাগলো, মায়ায় ভরে গেল মনটা। মনে মনে ভাবলেন, যদি শেষ পর্যন্ত হারুর মতো করে পালায়, পালাক। তবু এই মুহূর্তে এত দুঃখের পরে এই সুখটুকুতে তো ওর কোনো খাদ নেই, মিথ্যা নেই, তাই বা কম কি? আদর করে খেতে দিলেন তিনি, আর খাবার দেখে চোখ বড় হলো কুসুমের। আমাকে দিয়েছ? আরো লাগলেন নিও। না না। সংকোচে 3 হাত সরে গেল সে। লাল হয়ে বলল, এত আমি খাবো না, ডালায় করে শুধু 4টে মুড়ি দিলেই হবে। আমি খিদে নাগলে তাই খাই। আজ না হয় আমার কাছে একটু বেশি খেলে। তবু কুসুমের লজ্জা যায় না। মহামায়া হাত ধরে বসিয়ে দিলেন, বললেন, কুসুম তুমি চা খাও? না খেলেও আমার কষ্ট হয় না। তার মানে খাও, কি বলো? একটু বদভ্যাস হয়ে গিয়েছে মা। অপরাধী মুখ করল কুসুম। বাপের ঘরে রোজ খেতুম কি না? কেন স্বামীর ঘরে খাও না? ওরা মুড়ি দেয় আর বাপ চা দিত। শুধু চা? বেশি কইরে দিত, আর খিদে পেত না। আমি চান করে পুজো সেরে যখন চা খাবো তখন তোমাকেও দেব, কেমন? হঠাৎ খাওয়া থেকে হাত তুলল কুসুম। ও মা, তাই তো, তুমি না খেতেই আমি খেনু। তাতে কি হয়েছে? তুমি ছোট মানুষ, কত খিদে পেয়েছে। যারা গুরুজন তাদের ফেইলে যে খেইতে নেই। কে বলে খেতে নেই? মহামায়া হেসে বললেন, যদি আমার কাছে থাকোই তবে রোজ তাই তো খেতে হবে। আমি খাবই না। তাহলে আমি রাগ করব? আগ করবে? নিশ্চয়ই। কেন? ছেলে মেয়েরা খেলে তবে তো মা খায়। দুটি চোখ যেন 2 চামচ জল। মুক্তোর মতো দাঁত দিয়ে সে ঠোঁট কামড়ালো। 2 গালে টোল পড়ল দুটি জলের রেখা এসে মিশল। কুসুম, মা তুমি কাজ করতে পারো? কাজ পারি না? এর চেয়ে অবাক করা কথা যেন আর শোনেনি সে। কি কাজ পারো? সব, আমি সব কাজ করতে পারি। ঘর পরিষ্কার করা, বিছানা পাতা। হ্যাঁ, আমাকে তুমি সব কাজ করতে দিও। এই বলে তালিকা দিল সে। শুধু কি তাই, সেই বছর যে এত ধান উঠল সব তো আমি মারালাম। তারপর তোমার গিয়ে সেদ্ধ করা, আর জন্মুনিশরা যখন খেলো তার আন্না, তারপর সব তুমি করেছ। আর ওদিকে ধরো গিয়ে অত বড় মাটির উঠোনটা ঝাঁট দিয়েছি রোজ। বিশুতে গোবর নেপা করেছি।
পাটে আছড়ে নিত্যি কাপড় কাচি, রান্না করি, বাসন মাজি, খেতে দিই। সব একলা করো? সব। তবু শাশুড়ি মারত? আর শাশুড়ির পা টিপতুম না বুঝি? মাথা এঁচড়ে দিতুম, তেল মেখে দিতুম। তুমি খুব লক্ষ্মী মেয়ে। প্রশংসা শুনে কুসুম গলে গেল। আগ্রহ ভরে বলল, এখানেও আমি সব করে দেব, তোমার সব কাজ আমি কইরে দেব, শুধু তুমি আমাকে একটু পেইলে থাকতে দিও, খেইতে দিও না। মুখের দিকে তাকিয়ে থাকলেন মহামায়া। বললেন, কিছু ভয় নেই তোমার। এমন ভালো মেয়েকে কি কেউ কখনো তাড়িয়ে দেয়? তোমার যতদিন খুশি থাকবে। সারা মুখ হাসিতে ভরে গেল কুসুমের। খাওয়া শেষ করল সে। হাত ধুয়ে সে ঘরের কোণ ও কোণ ঝাঁটা খুঁজতে লাগলো। হেসে মহামায়া বললেন, শোনো আমার কাছে, তোমাকে অত কাজ করতে হবে না। কেবল সকালে বিকেলে ফুল গাছে জল দেবে একটু। আর ফুল গাছে? চকচক করল কুসুম। দেখো না কি পরিষ্কার কইরে ফেলে দি সব, তুমি দেখে আর চিনতেই পারবে না। ওইখানটায় ক্ষেত বানিয়ে দেব। হুই যেবার আমার বড় নন্দাইটা লাই বিচি এনে দিয়েছিল, আমি পুতলুম। কি লক লকে ডগা হলো, আর লাইও হলো খুব। মহামায়া সবাই হাত তুললেন। ওরে বাবা, ওসব তুমি করতে যেও না জানো। ওই ফুল গাছে হাত দিয়েও ছোবে না, বুঝলে? একটা পাতাও ছিঁড়বে না। ফুল গাছ ওরকম ফুল গাছই থাকবে, কেবল ঝাড়ি দিয়ে জল দেবে দুবেলা। তাই দেব, তুমি যা বলবে তাই করব। তবু ভয় কমে না মহামায়ার। আর শোনো, ফুল গাছ যদি একটুও নষ্ট করো, তাহলে তক্ষুনি আমি তোমার স্বামীর কাছে খবর পাঠিয়ে দেব। বলবো এখানে এসে লুকিয়ে আছো। না মা, না। মহামায়ার পায়ের তলায় বসে পড়ল কুসুম। এই তোমার চরণ ধরছি, আমি কিচ্ছু করব না ফুল গাছে, শুধু একটু জল দেব। তুমি আমাকে আচ্ছয়ে রেখো। মহামায়া তাকে হাত ধরে তুলে দাঁড় করিয়ে দিয়ে হাসলেন। মহামায়ার আশ্রয়ে কুসুমের অন্ধকার দিন আলোয় ভরে উঠল। এই ভালোবাসার আস্বাদ সে জানত না। সে কৃতজ্ঞ হল, কৃতার্থ হল, অভিভূত হয়ে মহামায়ার কাছে বিলিয়ে দিল নিজেকে। মহামায়ারও এমন সুন্দর, সরল, দুঃখী, বঞ্চিত মেয়েটির উপর স্নেহের অন্ত রইল না। ভালো তাকে সকলেই বাসল। নিবারণ আর ছোট সিংয়েরও কুসুম দিদির ওপর মন্দ পক্ষপাত দেখা গেল না। কুসুম সারাদিন সকলের পায়ে পায়ে শিশুর মতো সঙ্গী। সারাদিন কাজ করছে সে, সারাদিন সকলের মন জোগাচ্ছে। বাড়িতে কারো এতটুকু অসুবিধে হলেও নিজেকে লুটিয়ে দিচ্ছে সেবায়। 3 জন বয়স্ক মানুষের জীবনে এই মেয়েটি একটি নতুন প্রাণের সঞ্চার করল। বাড়িটি ভরল। মহামায়া জিজ্ঞাসা করলেন, লিখতে পড়তে জানিস? হ্যাঁ। কি জানিস? আমার নাম লিখতে জানি। তবে তো খুবই বিদ্বান। তুমি যদি শেখাও তাহলে আরো শিখব। অতএব স্লেট পেন্সিল এলো, খাতা বই এলো, কিন্তু পড়তে বসলেই উঠি উঠি। মহামায়া ছাড়েন না। নানান রকম গল্প বলেন, উচ্চারণ শেখান। দুষ্কুকে দুঃখ বলাতে দিন কেটে যায়। তা যাক, মহামায়া অধৈর্যহীন। নতুন শিশুর মায়ের উৎসাহে সারাদিন লেগে থাকেন পিছনে। এর মধ্যেই পোশাক আশাক এসে গেছে অনেক। মেয়ে নেই। মেয়ের স্বাদ মিটিয়ে নিচ্ছেন এই মেয়ে দিয়ে। রঙিন শাড়ি এসেছে, জামা এসেছে, তেল জলহীন অযত্ন রক্ষিত জট পড়া মস্ত চুলের খোঁপাটা তৈল চিক্কন হয়েছে। চেহারা বদলে যাচ্ছে কুসুমের, ধরন বদলে যাচ্ছে। দেখতে ভালো লাগে মহামায়ার। মাঝে মাঝে জিজ্ঞাসা করেন, কিরে, থাকবি তো? এ আবার একটা কথা। চোখ তুলে তাকায় কুসুম। নাকি 2 দিন পরে পালাবি? কুসুমের কান্না পেয়ে যায়। তুই এসেছিস এর মধ্যেই 2 মাস হয়ে গেল। মা, তোমার আচ্ছয় ছেড়ে আর আমি কোথাও যাব না। ভাঙা ভাঙা শোনায় কুসুমের গলা। ব্যাকুল হয়ে বলে, তুমি আমাকে তাড়িয়ে দিও না। আবার আশ্রয় বলছিস? তক্ষুনি মহামায়া ভুল শোধরাতে বসেন। কি বলবো? আশ্রয়, 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 আশ্রয়। বোকা মেয়ে, বল আস, আস, রয়, রয়, আশ্রয়।
আচ্ছয়, অসম্ভব অসম্ভব। আমার যে একজন ছেলে আছে জানিস তো? জানি। সেই দাদাবাবু যখন আসবেন তখন যদি এই রকম বলিস তাহলে কিন্তু ভীষণ মুশকিল হয়ে যাবে। কুসুমের চোখ বড় হয়ে ওঠে। নিবারণ এসে দাঁড়ায়, ভুরু কুঁচকে বলে, এসব তুমি ছাড়ো তো বৌমা, ওরকম করে কখনো শেখানো যায় না। তবে কি রকম করে শেখাবো? ও নিজে থেকেই শিখবে। তোমারটা শুনে শুনেই হবে, আর না হয় নাই হবে। অথই জলে পড়ে যান মহামায়া। এই তুমি বলছো কি নিবারণ? চিরদিনও আশ্রয়কে আশ্রয় বলবে নাকি? বলবে কি সবাই? সবাইটা কে শুনি? ধরো সমু যখন আসবে। এতক্ষণ এক মনে কুসুম ঠোঁট নেড়ে নেড়ে বিড়বিড় করছিল। দুই চোখ বিস্ফারিত করে সাংঘাতিক পরিশ্রমে বলে উঠল, আশ্রয়। আনন্দে উচ্ছ্বসিত হয়ে মহামায়া তার মাথা নেড়ে দিলেন। এই তো পেরেছে। কেমন, তুমি না বলছিলে পারবে না? গর্বের সঙ্গে নিবারণের দিকে তাকান। নিবারণ হাসে, পাকা মাথা চুলকোতে চুলকোতে বলেন, না, এটাকে তুমি দেখছি ঠিকই মানুষ করে তুলবে। কিন্তু শুধুই কি উচ্চারণ? চালচলন শেখানো কম দুরূহ কর্ম নয়। আর সেই কারণেই তিনি আজকাল ঘন ঘন তার দেওরঝি ভাসুরঝিদের ডেকে পাঠান, নিমন্ত্রণ করেন। এসব মুখে মুখে শেখানো যায় না। এর জন্য মিলতে হয়, মিশতে হয়, দেখতে হয়, বন্ধুতা করতে হয়। বলেন, শোন, শাড়িটা ওরকম করে পরবি না, বুঝলি? অবাক চোখে তাকিয়ে কুসুম বলে, কেমন করে পরব? আরো নামিয়ে দে, গোড়ালি পর্যন্ত ঢেকে দে। হোঁচট খাবো যে। হোঁচট খাবি কেন? ঠিক ও বাড়ির রমাদির মতো করে পরবি। শাড়িটা যে বড্ড বড় গো মা। বড় আবার কোথায়? তুই কি খুব ছোট মেয়ে নাকি? হেঁটো করে পড়লে আমি বকবো। বকবে? খুব বকবো। কুসুম তখনই শাড়ি নামাতে চেষ্টা করে ব্যর্থ হয়। মহামায়া তাকে দেখিয়ে দেন, এই দেখ আমি কেমন করে পড়েছি। আমি কি তোর মতো অত উঁচু করে পড়েছি? হেসে ফেলে কুসুম। মা যে কি বলে! তুমি আর আমি বুঝি এক হলাম? আলাদা কিসে? বাহ, তুমি কত বড় নোক, আজার আনি, আর আমি হলাম নেতাই কৈবত্যর মেয়ে। উফ! বসে পড়েন মহামায়া। আবার তুই নোক বলছিস, আজা বলছিস, আনি বলছিস। কি বলবো? জানিস না কি বলবি? মাথা নিচু করে কুসুম আসতে বলে, জানি। কি জানিস বল? বড় নোক নয়, বড় লোক। আজা নয়, রাজা। আনি নয়, রানী। এই তো ঠিক বলেছিস। বেশ, এবার বল কি বলছিলি? বলছি যে তুমি তো বড় লোক, রাজার রানী। আর তুই? তুমিই বলো। আমি যা বলি তাই কি তুই শুনিস? হ্যাঁ। তবে এসব ভাবিস কেন? কি সব? বড় ছোট কিছু নেই। গম্ভীর হয়ে ধমকান মহামায়া। ওরকম সবসময় নিজেকে ছোট ভাবতে হয় না। ভয় পেয়ে কুসুম বলে, তবে কি ভাববো? কি আবার, সবাই যেমন তুইও তেমনি। কুসুম মুখ ভার করে। তাই বলে আমি আর তুমি বুঝি সমান? এত বড় অন্যায়টা সে কিছুতেই বরদাস্ত করতে পারে না। মহামায়া বলেন, আমার সমান তুই কি করে হবি? আমি তো তোর চেয়ে বয়সে অনেক বড়। তবে ছোট বুঝি বয়স দিয়ে হয়? তবে আবার কিসে হয়? ভদ্রলোকেরা বড়, ছোট লোকেরা ছোট। তাই বুঝি? হ্যাঁ। কে বলেছে? কেউ বলেনি, আমি নিজে নিজে জানি। ভয়ানক পণ্ডিত। এত পাণ্ডিত্য রাখবি কোথায়? তুমি কেবল ঠাট্টা করো। ঠাট্টা করবো কেন? কত জানিস তুই, কত শেখাচ্ছিস। যাও, তোমার সঙ্গে আর কথাই বলবো না। তা না বললি, শুধু এইটা বল যে ভদ্রলোক কাকে বলে আর ছোট লোক কাকে বলে। আমি জানি না। জানিস না তো বলিস কেন? বলবো না? না, যে কথার অর্থ জানিস না সে কথা কখনো বলবি না। আর ঠিক আমার ভাসুরজি রমা যেমন করে শাড়ি পরে ওরকম করে শাড়ি পরবি। আমি কেমন করে রমাদির মতন পরব?
কঠিন কি? রমাদি কত সুন্দর, কত লেখাপড়া জানে। ওই জন্য তো তোকেও লেখাপড়া করতে বলি। তা তো তুই করবি না, ছোট লোক হয়ে থাকতেই তুই ভালোবাসিস। এই তো তুমি ছোট লোক বললে। লেখাপড়া না জানলেই ছোট লোক, লেখাপড়া জানলেই ভদ্রলোক হয়ে যায়? নিশ্চয়ই। আমি কি লেখাপড়া শিখতে পারবো? কেন পারবি না? শিখে শেষে কি হব? কত বড় হবি, কত ভালো চাকরি করবি, আমি বুড়ো হয়ে গেলে আমাকে খাওয়াবি। যা। কুসুম লজ্জা পেয়ে লাল। মহামায়া তাকে কাছে টেনে আনেন, হাত বুলিয়ে দেন পিঠে, তারপর শাড়িটা নিজেই পরিয়ে দেন রমার মতো পিছনে আঁচল দিয়ে। রোজ এরকম পরবি, বুঝলে? লজ্জিত মুখে মাথা কাত করে কুসুম। তার সারা জীবনের সকল দুঃখ জুড়িয়ে যায়। আজ এ পর্যন্তই। উপন্যাসের তৃতীয় ভাগ নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।